যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে সংশোধিত প্রস্তাব উত্থাপন করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না আসায় বেঁকে বসেছেন হামাস নেতারা। 2025 সালের 30 মে যুক্তরাষ্ট্র একটি 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরে, যার লক্ষ্য ছিল গাজায় সহিংসতা হ্রাস, বন্দি বিনিময়, মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সূচনা। ইসরায়েল প্রস্তাবটি নীতিগতভাবে গ্রহণ করলেও হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একদিন পর 31 মে হামাস তাদের সংশোধনী সহ প্রস্তাবে প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকদের অনেকেই হামাসের এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজছেন। অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি না থাকাটাই হয়তো হামাসের মূল আপত্তি। হামাস মনে করে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের পুনরায় সংগঠিত করবে এবং পরে আবার আক্রমণ শুরু করবে, যেমনটি 2024 সালের নভেম্বর ও 2025 সালের মার্চে ঘটেছে। এই প্রেক্ষাপটে হামাস চায় আলোচনার ব্যর্থতাও যেন যুদ্ধের পুনরারম্ভের কারণ না হয়। হামাসের দাবি, প্রস্তাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তাবলী অস্পষ্ট। চুক্তিতে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের কথা থাকলেও সময়সীমা এবং পরিমাণ নির্ধারিত হয়নি। হামাস চায় পূর্ণ সেনা প্রত্যাহার এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরের উপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার নিশ্চয়তা। ইসরায়েল একে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে, কারণ এতে হামাস ফের সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। মানবিক সহায়তা বিতরণে হামাসের অংশগ্রহণ নিশ্চিত নয়। হামাসের অভিযোগ, আগের যুদ্ধবিরতির সময় ইসরায়েল সহায়তা প্রবেশে বাধা দিয়েছিল, তাই এবার তারা চায় জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট যেন সরাসরি বিতরণ তদারকি করে। এতে আন্তর্জাতিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে তারা মনে করে। হামাসের দাবি, বন্দি বিনিময়ের অনুপাত নিয়ে তারা সন্তুষ্ট নয়। প্রস্তাব অনুযায়ী প্রতিজন ইসরায়েলি বন্দির বিপরীতে 12 জন ফিলিস্তিনি বন্দী মুক্তির সুযোগ পাচ্ছে, যেখানে হামাসের আশা ছিল 30 থেকে 50 জন ফিলিস্তিনির মুক্তি। হামাস বন্দি বিনিময়ের এই অনুপাতকে অসম্মানজনক ও অসম চুক্তি হিসেবে দেখে এবং ফিলিস্তিনি জনগণের চাহিদার সঙ্গে বেমানান বলেই সংশোধনের দাবি তোলা হচ্ছে। এই সব সংশোধনের পেছনে হামাসের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত। তাদের সামরিক শাখা ইজ-আদ-দিন আল-কাসাম ব্রিগেড চায় যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্রত্যাগ না করতে। অর্থাৎ হামাস এখন যুদ্ধ ও অস্তিত্ব রক্ষার মাঝামাঝি এক কঠিন অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েলি রাজনীতিতে জটিলতা আরও গভীর। নেতানিয়াহু সরকার এখন ডানপন্থী জোটের চাপে আছে, যারা চায় হামাসের নিঃশর্ত আত্মসমর্পণ। যুদ্ধবিরতি মেনে নিলে নেতানিয়াহুর নিজের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে চুক্তির বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলেও ধারণা করছেন অনেকেই। যদি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে গাজায় সাময়িক শান্তি ফিরবে এবং আলোচনার চাপ বাড়বে, কিন্তু হামাস ও ইসরায়েলের মৌলিক বিরোধ মেটানো কঠিন হবে। আর যদি চুক্তি ব্যর্থ হয় তাহলে ইসরায়েল সেনা অভিযান জোরদার করবে এবং হামাস হয়তো হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে বৃহত্তর জোট গঠন করবে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের ঝুঁকি তৈরি করবে। একদিকে যুদ্ধবিরতির বিনিময়ে অস্তিত্ব ও নিয়ন্ত্রণ হারাতে চায় না হামাস, বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসকে একটি পরাজিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখাতে চায়। এই রাজনৈতিক বিভাজনের মাঝখানে পড়ে রয়েছে গাজার সাধারণ মানুষ, যাদের প্রতিদিনের বাস্তবতা যুদ্ধ, অনাহার এবং বেঁচে থাকার সংগ্রাম। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় সেই বৈঠক বন্ধ হয়েছে। পরে আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে এক বৈঠকে মিলিত হন। এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে বলে হুঙ্কার দেন তিনি।
সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন তাহলে 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, আরব মন্ত্রীরা পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন। এ কারণে বৈঠকটিতে বাধা দেয়া হয়েছে। 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। যদি কেউ পশ্চিম তীর যেতে চায় তাহলে ইসরায়েলের অনুমতি নিতে হয়। আরব মন্ত্রীদের জর্ডান থেকে হেলিকপ্টারে পশ্চিম তীর যাওয়ার কথা ছিল, কিন্তু দখলদার ইসরায়েল আরব মন্ত্রীদের অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ইসরায়েলি সরকারের উগ্রতা ও শান্তি প্রত্যাখ্যানের কঠোর সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। অধিকৃত পশ্চিম তীরে আরব পররাষ্ট্রমন্ত্রীদের প্রবেশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। আম্মানে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল সরকারের এই পদক্ষেপ তার চরমপন্থী মনোভাব এবং শান্তি প্রক্রিয়ার প্রতি স্পষ্ট অবজ্ঞা প্রকাশ করে। এই সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাশাপাশি জর্ডান, মিশর ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন। তারা সবাই ইসরায়েল সরকারের এই আচরণকে দম্ভপূর্ণ ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রথার লঙ্ঘন বলে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। গাজা সংকট নিরসনে ও যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাতে গঠিত আরব ইসলামিক যৌথ বিশেষ সম্মেলনের অধীনে মন্ত্রী পরিষদের সদস্যরা রোববার আম্মানের জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। আল হুসেইনিয়া প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে বাদশাহ এবং মন্ত্রীরা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও দ্বিরাষ্ট্র ভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এই মন্ত্রী পরিষদে সৌদি আরব, মিশর, জর্ডান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও আরব লীগের মহাসচিব অংশ নেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তার উপদেষ্টা হুসেইন আল শেইখ এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে বৈঠক করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বলেন, ইসরায়েল সরকার এই অঞ্চলে শান্তির সমস্ত সম্ভাবনাকে হত্যা করেছে। প্রিন্স ফয়সাল তার বক্তব্যে যোগ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও তারা এমন এক পক্ষের মুখোমুখি যারা কোনো সমাধান চায় না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জর্ডান নিউজ এজেন্সিকে জানান, জর্ডান ও মিশর যৌথভাবে ইসরায়েলের যে কোনো পরিকল্পনার বিরোধিতা করবে। গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায় ইসরায়েল। এর আগে পশ্চিম তীরের রামাল্লায় আরব পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার কথা জানান, কিন্তু গত শনিবার ইসরায়েল সরকার জানায় রামাল্লাতে রোববারের জন্য নির্ধারিত বৈঠকটি তারা অনুমোদন দেবে না। এর ফলে আরব মন্ত্রীদের পরিকল্পিত সফর ভেস্তে যায়। আরব পররাষ্ট্রমন্ত্রীরা জানান, জুন মাসে নিউ ইয়র্কে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হবে, যার সহ আয়োজক সৌদি আরব ও ফ্রান্স। এই সম্মেলনের উদ্দেশ্য হবে 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া। মন্ত্রিপরিষদ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং ইসরায়েলকে অবরোধ প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করতে আহ্বান জানায়। গাজায় যুদ্ধবিরতির পর কায়রোতে একটি পূর্ণাঙ্গ পুনর্গঠন সম্মেলন আয়োজনের বিষয়েও তারা আলোচনা করেন। রামাল্লাহ সফর বাতিল করে দেওয়াকে তারা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে আখ্যা দেন এবং এর তীব্র নিন্দা জানান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব মন্ত্রীদের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং তার সরকারের সংস্কার, শান্তিপূর্ণ নীতিমালা ও সহিংসতা পরিহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সহায়তা ও আটকে রাখা ফিলিস্তিনি অর্থ ছাড়ের আহ্বান জানান।
ট্রাম্পকে উপেক্ষা করেই একের পর এক বিধ্বংসী সিদ্ধান্ত নিচ্ছে নেতানিয়াহু, যা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। ফিলিস্তিনে বিরতিহীন হামলা, মধ্যপ্রাচ্যকে উপেক্ষা, যুক্তরাষ্ট্রের বার্তার পরও ইরানকে চোখ রাঙানি দেয়া, সবকিছু মিলিয়ে নেতানিয়াহু নিজেই নিজের মৃত্যুকূপ খনন করছেন বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়ার অনেক বিশ্লেষক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ইসরায়েল মূলত টিকে আছে আমেরিকার ওপর সওয়ার হয়ে। আমেরিকা পাশে নেই, ইসরায়েলের কেউ নেই। এরপরও নেতানিয়াহুর ক্রমাগত আক্রমণ, নারী ও শিশু হত্যার মতো গর্হিত অপরাধে অবাক হচ্ছে গোটা বিশ্ব। গত কয়েক মাসে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তাকে ব্যবহার করছেন, তাকে বোকা বানানোর চেষ্টা করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন তিনি এই ধরনের আচরণ অপছন্দ করেন। ফলে ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডারমারের সাথে আলোচনায় ট্রাম্পের দল ক্ষুব্ধ হয়ে উঠছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে ইরান, ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে এবং গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে কোনো স্পষ্ট প্রস্তাব না দেয়া সম্পর্কের অবনতির কারণ। নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে সামরিক সহায়তা নেওয়াও ধীরে ধীরে কমিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের পার্লামেন্টে বলেছেন, ইসরায়েলকে আমেরিকার সামরিক সহায়তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে, ঠিক যেমন তারা অর্থনৈতিক সহায়তা থেকে বেরিয়ে এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে গাজা, ইরান, সিরিয়া, ইয়েমেন বা লেবাননে আক্রমণ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে নেতানিয়াহুর এই অবস্থান ইসরায়েলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইসরায়েলের ভেতরেও এখন নেতানিয়াহুর সমালোচনা বাড়ছে। হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের পরিবার রাস্তায় নেমেছে, প্রতিদিন প্রতিবাদ করছে। দেশের সচেতন নাগরিকরাও গাজায় হামলা বন্ধের দাবিতে আন্দোলন করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, আদালতে তার জেরা শুরু হতে যাচ্ছে। জোট সরকারের ভেতরেও ফাটল দেখা দিয়েছে, আলটিমেটামও দিচ্ছে কয়েকটি দল। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসরায়েলের অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করছে। জার্মানির চ্যান্সেলর বলেছেন, গাজায় বেসামরিক জনগণের দুর্ভোগ আর ইসরায়েলের যুদ্ধের পক্ষে যুক্তি হিসেবে টিকবে না। তিনি বলেছেন, যখন মানবিক আইন লঙ্ঘন হচ্ছে তখন জার্মানি চুপ থাকবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে। এই সবকিছু মিলিয়ে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এবার কি ট্রাম্প নেতানিয়াহু মুখোমুখি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর হয়তো নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর জন্য অথবা ইসরায়েলের অভ্যন্তরীণ চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন। আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে কি পতন আসন্ন নেতানিয়াহুর? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, কিন্তু শুরুতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। পরে অবশ্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হামাসও রাজি হয়েছে এই যুদ্ধবিরতি প্রস্তাবে। তবে হামাস বেশ কিছু শর্ত দিয়ে এ প্রস্তাবে রাজি হয়েছে। এখন দেখার বিষয় হামাসের প্রস্তাব ইসরায়েল মেনে নেয় কিনা। যুক্তরাষ্ট্র হামাসের শর্তে কী প্রতিক্রিয়া দেখায় সেটার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। হামাসের পাল্টা শর্তে যুক্তরাষ্ট্র এখনো কোনো প্রতিক্রিয়া না দেখালেও নেতানিয়াহুর জন্য বড় ধরনের চাপ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন একাধিক গণমাধ্যম। বিশেষ করে গাজার পক্ষে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক আর সংযুক্ত আরব আমিরাতের বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিম তীরের রামাল্লায়। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এই বৈঠকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের। কিন্তু নেতানিয়াহু সেই বৈঠক রুখে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যকে নতুন করে ভাবিয়ে তুলেছে ইসরায়েল নিয়ে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই,
যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। হামাসের বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। হামাসের প্রস্তাব অনুযায়ী তারা 10 জীবিত জিম্মি ও 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি। বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। এই শর্তগুলো স্টিভ উইটকফের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। হামাস জানায়, জাতীয় পর্যায়ের আলোচনার পরই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনীর কথা বলা হয়নি। তবে বিষয় সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামাস প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, গাজায় জিম্মিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু তার দপ্তর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হলেও গভীর মতপার্থক্যের কারণে কোনো সমাধান আসেনি। ইসরায়েল বলছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, ভেঙে ফেলতে হবে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো, গাজায় জিম্মি থাকা 58 ইসরায়েলিকে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে হামাস বলছে, তারা অস্ত্র সমর্পণ করবে না, বরং ইসরায়েলকে গাজা থেকে সেনা সরাতে হবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিতে হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। ইউরোপের সামরিক সহযোগিতার জোট ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ধরা হয় ন্যাটোকে। ন্যাটোর সাথে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়ার দ্বন্দ্ব দীর্ঘদিনের। আগামী 4 বছরের মধ্যে রাশিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর ওপর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্স্টেন ব্রয়ার বলেন, রাশিয়া বর্তমানে যেভাবে দ্রুতগতিতে সামরিক শক্তি বাড়াচ্ছে, তাতে 2029 সালের আগেই বাল্টিক অঞ্চলের ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো আক্রমণের শিকার হতে পারে। জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল জানান, রাশিয়া বছরে প্রায় 1,500 যুদ্ধ ট্যাঙ্ক এবং 152 মিলিমিটার আর্টিলারি গোলার 4 মিলিয়ন রাউন্ড উৎপাদন করছে, যার সবটা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে না, বরং এগুলোর বড় অংশ মজুদ রাখা হচ্ছে পশ্চিমমুখী সামরিক কাঠামোয়। তিনি বলেন, আমাদের বিশ্লেষকদের মতে 2029 সালের মধ্যে রাশিয়া ন্যাটোর বাল্টিক সদস্যদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে এর আগেও হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তাই আমাদের আজই প্রস্তুত হতে হবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার সামরিক তৎপরতা কেবল ইউক্রেন যুদ্ধেই সীমাবদ্ধ নয়, বরং এটি ন্যাটোর বিরুদ্ধে বৃহত্তর সংঘাতের ধারাবাহিক অংশ। বাল্টিক সাগরের তলদেশে ক্যাবল লাইনে হামলা, ইউরোপের গণপরিবহন ব্যবস্থায় সাইবার হামলা এবং জার্মান বিদ্যুৎ কেন্দ্রে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনা, এগুলোকে এর প্রমাণ হিসেবে তুলে ধরেন জেনারেল ব্রয়ার। তিনি বলেন, রাশিয়া আমাদের প্রতিরক্ষা লাইনে প্রবেশের পথ খুঁজছে এবং পরীক্ষা চালাচ্ছে, বিশেষভাবে লিথুয়ানিয়া, পোল্যান্ড, বেলারুশ ও রাশিয়ার সীমান্ত সংলগ্ন ভূখণ্ড সুওয়ালকি গ্যাপ অঞ্চলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন তিনি। তার মতে বাল্টিক রাষ্ট্রগুলো রাশিয়ার প্রত্যক্ষ হুমকির ঝুঁকিতে বেশি রয়েছে। এস্তোনিয়ার নেতারা একে দাবানলের নিকটবর্তী থাকার সাথে তুলনা করে বলেছেন, তারা আগুনের তাপ অনুভব করছে, শিখা দেখছে এবং ধোঁয়ার গন্ধ পাচ্ছে।
জেনারেল ব্রয়ার আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে রাশিয়ার হুমকি নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। জার্মানি হয়তো এখনও হুমকিকে দিগন্তের ধোঁয়া হিসেবে দেখছে, কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলো সরাসরি উত্তপ্ত পরিবেশে রয়েছে। তবে ন্যাটোর জোট নিয়ে আশা প্রকাশ করেছেন জেনারেল ব্রয়ার। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মস্কোপন্থী অবস্থান এবং সাম্প্রতিক মন্তব্যের পরেও তিনি মনে করেন ন্যাটো এখনও দৃঢ় ও ঐক্যবদ্ধ। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক ঐক্যের প্রতিফলন। তিনি বলেন, এখন ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে এমন ঐক্য আমি আগে কখনো দেখিনি। সবাই বুঝতে পারছে যে আমাদের এখন সম্মিলিত প্রতিরক্ষার দিকে এগোতে হবে এবং প্রতিরোধ গড়তে হবে। জার্মানির প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের কথাও জানিয়েছেন ব্রয়ার। জার্মানি অতীতে প্রতিরক্ষা ব্যয় কমালেও এখন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে হাঁটছে। এমনকি পরিবেশবাদী গ্রিন পার্টিও প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইউরোপীয় সামরিক শিল্পকে রাশিয়ার উৎপাদন ক্ষমতার সমতুল্য করতে গেলে বহু বছর সময় লাগবে। এই বাস্তবতায় অনেকেই প্রশ্ন তুলছেন, ন্যাটোর প্রস্তুতি উচ্চাকাঙ্ক্ষার চেয়ে কতটা বাস্তবসম্মত। অন্যদিকে ইউরোপে প্রতিরক্ষা বাড়ানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপর জোর দিচ্ছে, যা ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও একটি চ্যালেঞ্জ তৈরি করছে। এবার কি বদলে যাবে সব সমীকরণ? খোদ সৌদি যুবরাজের অনুমোদন থাকার পরও গাজার পক্ষে বৈঠক করতে বাধা দিল ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একাধিক ক্ষমতাধর দেশগুলোকে নিয়ে যে বৈঠকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল খোদ সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহানের, সেই বৈঠক রুখে দিয়ে নেতানিয়াহু কি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক অবনতির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরব বিশ্বের রাজনীতিতে। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি মধ্যপ্রাচ্য। বিশেষ করে সৌদি আরব, মিশর, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। ইসরায়েলের জন্য দ্রুতই আসতে পারে নতুন কোনো ঘোষণা। মধ্যপ্রাচ্যের অস্থির কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে ইসরায়েলের এই সিদ্ধান্ত, যেখানে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করার জন্য নির্ধারিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের সফর বাতিল করে দিয়েছে নেতানিয়াহু। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করেছে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের বৈধ নেতৃত্বের উপর অব্যাহত অবরোধমূলক পদক্ষেপেরই অংশ। এই মন্তব্যে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দেয় সৌদি আরব, মিশর, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সমর্থনের বার্তা দেয়া এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। সফরে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের। এই সফর হতো 1967 সালের পশ্চিম তীর দখলের পর কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রামাল্লা সফর। এই সফরে জর্ডান থেকে হেলিকপ্টারে করে মন্ত্রীদের রামাল্লায় পৌঁছানোর কথা ছিল। সফরটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি অনুমোদিত ছিল। এক আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষক বলেন, এটি ছিল এক প্রতীকী পদক্ষেপ যা দেখাতে চেয়েছিল আরব বিশ্ব এখন আবারও ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ। ইসরায়েল সফর রুখে দিয়ে জানায়, এই প্রতিনিধি দলের সফর আসলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারমূলক কৌশল হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা টাইম অফ ইসরায়েলকে বলেন, ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তাকে এবং তার নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে। একটি ফিলিস্তিনি রাষ্ট্র মানেই ইসরায়েলের কেন্দ্রস্থলে একটি সন্ত্রাসী রাষ্ট্র গঠনের পথ তৈরি করা। ইসরায়েলের এমন অবস্থানের ফলে শুধু সফরই বাতিল হয়নি, বরং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণ চেষ্টাও বড় ধরনের ধাক্কা খেল।
গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ভাঙন স্পষ্ট। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে নরমালাইজেশন চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল তা এখন আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে তারা ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে না যদি না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় এই সফরের পরিকল্পনার পেছনে সৌদি যুবরাজের কৌশলগত সমর্থন ছিল, যা সৌদি ফিলিস্তিন সম্পর্ক পুনর্বহলের ইঙ্গিত দেয়। কিন্তু ইসরায়েলের সৌদি বিরোধী এই পদক্ষেপ শুধু আরব বিশ্বে নয়, আন্তর্জাতিক মহলেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে পশ্চিম তীরে শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগে বাধা দেয়া বর্তমান সংকটকে আরও গভীর করবে। ফিলিস্তিনি নেতৃত্বকে কূটনৈতিকভাবে সমর্থন দেওয়ার এই উদ্যোগ ব্যর্থ হওয়া মানে শুধু একটি সফর বাতিল নয়, বরং মধ্যপ্রাচ্যের সমসাময়িক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার ভেঙে পড়া। রাশিয়া জুড়ে দেশটির বিমান বাহিনীকে লক্ষ্য করে ইউক্রেন যে হামলা চালিয়েছে সেটাকে তাদের দুঃসাহসী ও অসাধারণ কৌশল বলা হলে অতিরঞ্জন হবে না। ইউক্রেন বলছে এ হামলায় $700 কোটি মূল্যের প্রায় 520 কোটি পাউন্ড ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। বিবিসি এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি, তবে এটুকু নিশ্চিত যে অপারেশন স্পাইডারস ওয়েব নামের অভিযানটি অন্তত প্রচারের দিক থেকে এক চমকপ্রদ সাফল্য ছিল। রাশিয়া ধীরে ধীরে অবিচল গতিতে ডনবাসের যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হলেও কিয়েভের সম্ভাবনাকে এত সহজে উপেক্ষা করা যাবে না বলে মস্কো ও ট্রাম্প প্রশাসনকে বার্তা দিচ্ছে ইউক্রেন। বিশ্লেষকদের মতে অপারেশন স্পাইডারস ওয়েব আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তারা এ অভিযানের মধ্য দিয়ে শুধু রাশিয়াকেই বার্তা দেয়নি, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের জন্যও বার্তা দিয়েছে। বিবিসি ইউক্রেনিয়ান সার্ভিসের ওয়েবসাইটে লেখা এক প্রতিবেদনে সংবাদকর্মী খোমেনকো সম্প্রতি কিয়েভে এক সরকারি কর্মকর্তার সঙ্গে তার একটি সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিয়েছেন। ওই সরকারি কর্মকর্তা হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, সবচেয়ে বড় সমস্যা হলো মার্কিনীরা নিজেরাই ধরে নিয়েছে যে আমরা যুদ্ধটা ইতিমধ্যে হেরে গেছি, আর এই ভুল ধারণা থেকেই সব সমস্যা শুরু। এ হামলায় যেসব কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আছে TU-95, TU-22 ও TU-160, যেগুলো এখন আর তৈরি হয় না বলে পোস্টে উল্লেখ করেছেন ওলেক্সান্দর। তার মতে ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো মেরামত করাটাই কঠিন হবে, আর এর প্রতিস্থাপন একেবারেই অসম্ভব। এর মধ্যে সুপারসনিক TU-160 হারানোর ক্ষতি সবচেয়ে বেশি অনুভূত হবে বলে মনে করেন তিনি। ওলেক্সান্দর লিখেছেন, আজ রাশিয়ার বিমান বাহিনী শুধু তাদের দুটি দুর্লভ বিমানই হারায়নি, দলের দুই অনন্য সম্পদ হারিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক ইলিয়া পোনোমারেস্কো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিষয়টি তুলে ধরেন। তিনি ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার হট্টগোলের বিষয়টি সামনে নিয়ে আসেন। ইলিয়া বলেন, যখন একটি দেশ হামলার আওতায় আছে তখন তারা এ ধরনের কথা শুনতে চাইবে না যে ইউক্রেনের আর 6 মাস বাকি, তোমাদের কিছুই করার নেই, শান্তি চাইলে আত্মসমর্পণ করো, রাশিয়াকে হারানো যাবে না। এক্সে বিজনেস ইউক্রেন সাময়িকীর একটি পোস্টে বলা হয়, দেখা যাচ্ছে সবকিছুর পরও ইউক্রেনের হাতে কিছু কার্ড ছিল। আজ জেলেনস্কি খেললেন ড্রোনের রাজা হয়ে। ইউক্রেনীয় প্রতিনিধি দল ইস্তাম্বুলে ক্রেমলিনের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা করার সময় একটি বার্তা দিয়েছে। সেটি হলো ইউক্রেন এখনও লড়াইয়ের ময়দানে আছে। খোমেনকোকে ইউক্রেনের ওই সরকারি কর্মকর্তা আরও বলেছিলেন, মার্কিনীরা এমন আচরণ করছে যেন তারা আমাদের জন্য যতটা সম্ভব সবচেয়ে নমনীয় আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনা করছে, আর আমরা তাদের ধন্যবাদ না দিলেই তারা রেগে যায়। কিন্তু আমরা ধন্যবাদ দিতে পারি না, কারণ আমরা মনে করি না যে আমরা পরাজিত। ইউক্রেনের মানুষ এই ড্রোন হামলাকে আগের কিছু বড় সাফল্যের সঙ্গে তুলনা করছেন। যেমন 2022 সালে রাশিয়ার কৃষ্ণ সাগরে নৌবহরের প্রধান জাহাজ মস্কোভা ডুবিয়ে দেওয়া, কার্চ সেতুতে বিস্ফোরণ, আর পরের বছর সেভাস্তোপোল বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা SBU গণমাধ্যমকে যেসব তথ্য দিয়েছে তার ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে পরিকল্পিত ও সফল অভিযান। 18 মাস ধরে এই অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযানের অংশ হিসেবে বেশ কিছু ছোট ড্রোন বিশেষভাবে তৈরি ট্রাকের ভেতর লুকিয়ে রেখে ইউক্রেন থেকে রাশিয়ায় পাচার করা হয়। এরপর সেগুলো 1000 মাইল দূরে রাশিয়ার 4টি ভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশপাশের বিমান ঘাঁটিগুলোর দিকে ড্রোন হামলা চালানো হয়।
ইউক্রেনের টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষক সেরহি কুজান বলেন, বিশ্বে এর আগে কোনো গোয়েন্দা সংস্থা এমন কিছু করেছে বলে জানা নেই। কুজান আরও বলেন, এই কৌশলগত বোমারু বিমানগুলো আমাদের বিরুদ্ধে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম ছিল। সেখানে এরকম মাত্র 120টি বিমান আছে, আর আমরা আঘাত করেছি 40টিতে। এটি একেবারে দুর্দান্ত একটি সংখ্যা। এই আক্রমণে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নির্ধারণ করা কঠিন, তবে ইউক্রেনের সামরিক ব্লগার ওলেক্সান্দর বলেন, বোমারু বিমান ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও এর প্রভাবটা বিশাল। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে ওলেক্সান্দর লিখেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে রাশিয়ার সামরিক শিল্প কাঠামোর এখন যে অবস্থা, তাতে এগুলোকে শিগগিরই পুনরুদ্ধার বা মেরামত করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, এই হামলায় রাশিয়ার 40টির বেশি বোমারু বিমান ধ্বংস করা হয়েছে। আর জেলেনস্কির এমন কাণ্ডে যার পর নেই হতবাক হয়েছেন ট্রাম্প, পুতিন। রাশিয়ায় হামলা চালিয়ে বিশ্বকে কি বার্তা দিল ইউক্রেন, সেটা নিয়েও চলছে বিস্তর আলোচনা। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি, বরং নিশানায় থাকা রুশ সেনাঘাঁটির আশপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কিয়েভের দাবি সত্য হয়ে থাকলে 3 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে বড় ধ্বংসাত্মক ড্রোন হামলা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগ মুহূর্তে এই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা এএফপিকে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসব হামলা পরিচালনা করেছে। একযোগে 4টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ার যে 40টির বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো TU-95 ও TU-22 কৌশলগত বোমারু বিমান। এসব যুদ্ধবিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। একটি ছবিতে কাঠের তৈরি ছোট কেবিনের ছাদে অনেকগুলো ড্রোন বসিয়ে রাখতে দেখা গেছে। বলা হচ্ছে এসব ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যেখান থেকে হামলা চালানো হয়েছে, ট্রাকে করে ড্রোনগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে হামলার দৃশ্য দেখা গেছে। সেখানে TU-95 এর মতো কয়েকটি বড় বোমারু বিমান আগুনে পুড়তে দেখা গেছে। TU-95 যুদ্ধবিমান মূলত পারমাণবিক বোমা বহনের জন্য ব্যবহার করা হয়, তবে এখন এই বোমারু বিমান দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনগুলো হামলার নিশানায় থাকা রাশিয়ার অনেক ভেতরের সেনা ঘাঁটিগুলোর কাছাকাছি জায়গায় ট্রাক লরিতে করে নিয়ে রাখা হয়। লরি থেকে এই ড্রোনগুলো ছোড়া হয়। ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেইনস্কা প্রাভদা জানায়, এ অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব। 18 মাসের বেশি সময় নিয়ে এই অভিযানের প্রস্তুতি চলেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ড্রোনগুলো রাশিয়ার ভেতরে পাঠানো হয়, পরে ছোট কাঠের ঘর বা কাঠামোর ছাদের নিচে লুকিয়ে রাখা হয়। এ অবস্থাতেই ড্রোনগুলো লরিতে তোলা হয়েছিল। রাশিয়ার নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল ম্যাশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে কয়েকজনকে ট্রাকের উপর উঠে ড্রোনের উৎক্ষেপণ থামাতে চেষ্টা করতে দেখা যায়। রাশিয়ার বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটি থেকে পাওয়া ভিডিওতে ধ্বংস হওয়া এবং জ্বলন্ত বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও স্পষ্ট হয়নি। মস্কো অঞ্চলের ভস্ক্রেসেন্সকে আগুনে পুড়ছে এমন একটি বিমান ঘাঁটির ভিডিওতে এক রুশ সেনা সদস্যকে বলতে শোনা যায়, এখানে সব ধ্বংস হয়ে গেছে। তার পেছনে কয়েকটি বোমারু বিমান পুড়তে দেখা গেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধের শুরুতে সামরিক শক্তিতে রাশিয়ার তুলনায় ইউক্রেন অনেক কম শক্তিশালী ছিল। তা সত্ত্বেও তারা দ্রুতগতি সম্পন্ন এবং বড় আকারের একটি আক্রমণাত্মক ড্রোন বাহিনী গড়ে তুলেছে, যা রাশিয়ার সেনাবাহিনী ও জ্বালানি অবকাঠামোর উপর আঘাত হানছে।
ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ওই অঞ্চলের গভর্নর একটি সামরিক ইউনিটে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন, কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। এ হামলার আগে রাশিয়ার ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে দুটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। রুশ তদন্তকারীরা ধারণা করছেন বিস্ফোরণের কারণে সেতু দুটি ধসে পড়েছে। একদিকে নেতানিয়াহুকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে বিলিয়ন ডলারের বাণিজ্য। একরোখা ইরান চায় ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে, অন্যদিকে মধ্যপ্রাচ্যকে উপেক্ষা করে রামাল্লার বৈঠকটাও পণ্ড করে দিল নেতানিয়াহু। সব মিলিয়ে সারা বিশ্ব এক ঘোরের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বেশ সরব হয়ে উঠছে সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণে। ইসরায়েলও প্রকট হচ্ছে নেতানিয়াহু বিরোধী আন্দোলন। হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের ফেরত চাচ্ছে পরিবার। অন্যদিকে সচেতন ইসরায়েলিরাও আন্দোলন করছেন ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে, যাতে বেশ বিপাকে পড়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর পরিণতি কি হবে, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তির দিকে মন দিয়েছেন, ইসরায়েলের প্রতি আগের মতো মনোযোগী নন। ট্রাম্পের সাম্প্রতিক সফরেও ইসরায়েল বাদ পড়েছে, তার নজর এখন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর দিকে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একরোখাভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করছেন। এই অবস্থানে তিনি সারা বিশ্বের চোখে এখন একাই দাঁড়িয়ে আছেন। ইরানও এই সময়ে নিজের শক্তি প্রদর্শন করতে ছাড়ছে না। ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিচ্ছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েন চলছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর রিপোর্টে বলা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের যে কোনো আক্রমণকে কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু নেতানিয়াহু ইরানের হুমকিকেও পাত্তা দিচ্ছেন না, আন্তর্জাতিক বিচার আদালতের অভিযোগকেও উপেক্ষা করছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা। কিন্তু সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় যুদ্ধ চলবে, যতদিন ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের রাস্তা খোলা হবে না, ততদিন তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। ট্রাম্প চাইলেও এই মুহূর্তে সৌদি ইসরায়েল সম্পর্কের মধ্যস্থতা করতে পারছেন না, ফলে ইসরায়েল দিন দিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইসরায়েলের ভেতরেও এখন জোয়ার উঠেছে নেতানিয়াহু বিরোধী আন্দোলনের। হাজার হাজার ইসরায়েলি এখনও মিছিল করছে গাজায় হামলা বন্ধের দাবিতে। সচেতন নাগরিকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত করলে শুধু বন্দীরাই নয়, পুরো ইসরায়েলি সমাজই বিপদে পড়বে। নেতানিয়াহু সরকারের ভেতরেও এখন ফাটল দেখা দিয়েছে। তার জোট সরকার দুর্বল কয়েকটি দল আলটিমেটাম দিয়েছে, তারা চাইছে নিজেদের স্বার্থে সরকারের সিদ্ধান্ত নেওয়া হোক। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, আদালতে তার জেরা শুরু হতে যাচ্ছে। দেশের বেশিরভাগ মানুষই এখন চাইছেন নেতানিয়াহু পদত্যাগ করুন, কিন্তু নেতানিয়াহু নিজে বলছেন, যতদিন না হামাসকে সম্পূর্ণভাবে উৎখাত করা হচ্ছে, যতদিন না গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, ততদিন তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন অস্থির, উত্তেজনাপূর্ণ। ইসরায়েলের ভেতর বাহির সবখানেই চাপ বাড়ছে। নেতানিয়াহুকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার পরিণতি কি হবে। তিনি কি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করবেন, নাকি নিজের অবস্থানেই অনড় থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। ফের জোরপূর্বক পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। সোমবার ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। জেরুজালেমের ইসলামিক এন্ডাউনমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় 500 জনেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের ছুটির দিন শাভত উপলক্ষে মসজিদের গেটে উস্কানিমূলক তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে। এটি ইহুদিদের সাপ্তাহিক উৎসব নামেও পরিচিত। 2003 সাল থেকে ইসরায়েল শুক্র ও শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে। আল আকসা মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং দাবি করে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল আকসা অবস্থিত। 1980 সালে তার পুরো শহরটিকে
নিজেদের সাথে সংযুক্ত করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, যদিও প্রবেশপথগুলোতে মোতায়েন করা হয়ে থাকে ইহুদি দখলদার সেনাদের। তারা অনেকে তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস আর পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানের আল আকসা কমপ্লেক্স। তাই আল আকসার নির্মাণ ইতিহাস দুই পর্বে আলোচনা করা হয়: ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ। আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। কে এই মসজিদ নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এই ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম। কেউ বলেন নূহ আলাইহিসসালামের সন্তান শাম এই মসজিদের আদি নির্মাতা। আবার কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। আধুনিক গবেষকরা হযরত আদম আলাইহিসসালামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হযরত মুসা আলাইহিসসালাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেন। হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে পরিণত হয়। গবেষকদের মতে সুলাইমান আলাইহিসসালাম আকসা চত্বরে একটি আশিনান ভবন নির্মাণ করেন, যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ইহুদিরা এটিকে মন্দির হিসেবে গ্রহণ করে। তারা এটির নাম দেয় সলোমন টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ব্যাবিলনের বাদশাহ বুখতে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হাইকালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়। নবীদের স্মৃতিস্মারকগুলোকেও লুট করে নিয়ে যায় বলে দাবি করেন গবেষকরা। বিভিন্ন গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী 98 বছর পরে গ্রিক সম্রাট অ্যারোটেনিস গোটা ফিলিস্তিন দখল করে সোলেমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুসালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে। ইতিহাসবিদদের মতে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আকসায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়। হিজরি 14 সালে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদে ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণাকৃতির এক ঐতিহাসিক কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে, আর এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে। পরমাণু চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এই দাবি জানিয়েছেন। তার এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেশ করার পর। গত 7 সপ্তাহ ধরে উভয় পক্ষ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার নিশ্চয়তা পেতে। অন্যদিকে ইরান চায় গত কয়েক বছর ধরে দেশটির অর্থনীতি ধ্বংসকারী নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে। কিন্তু আলোচনা এখনো পূর্ণাঙ্গ সমাধানে পৌঁছায়নি। ইরান এখন চাইছে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিক সে কি দিচ্ছে। এটা আসলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আগের সন্দেহের প্রতিফলন। তিনি বারবার বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর ভরসা করা যায় না। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA-তে বাঘাইয়ের বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন নিষেধাজ্ঞার সত্যিকারের সমাপ্তি নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে এবং কোন প্রক্রিয়া হবে তা পরিষ্কারভাবে জানাতে হবে। তিনি বলেন আমেরিকান পক্ষ এখনও এ বিষয়ে প্রয়োজনীয় স্পষ্টতা দেননি।
যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখার বিরোধিতা করেন। তিনি এটাকে রেড লাইন বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে উঠে এসেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার 60% উন্নীত করেছে। যদিও এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর চেয়ে কম, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় 4%-এর চেয়ে অনেক বেশি। এই তথ্য ইরানের পরমাণু সক্ষমতা বাড়ারই ইঙ্গিত দেয়। যদিও বাঘাই এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু নাম না জানা পশ্চিমা দেশ জাতিসংঘকে ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাপ দিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইরানকে সব ধরনের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তেহরান প্রস্তাবটি পেয়েছে বলে নিশ্চিত করেছে, তবে এখনও তা পর্যালোচনা করছে। বাঘাই বলেছেন, প্রস্তাব পাওয়া মানেই তা গ্রহণ করা নয়, এমনকি গ্রহণযোগ্য হওয়াও নয়। 2018 সালে ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা বন্ধ হয়ে যায়। কিন্তু গত 12 এপ্রিল থেকে শুরু করে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা বৈঠক করেছে মূল চুক্তির বিকল্প খুঁজতে। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে, যা তার অস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দেয়। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু পশ্চিমা দেশগুলো মনে করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ইরান কূটনৈতিকভাবেও শক্ত অবস্থান নিয়েছে। তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার স্পষ্ট নিশ্চয়তা দাবি করছে। ইরান চাচ্ছে যুক্তরাষ্ট্র শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দেখাক। ইরানের এই অবস্থান তার কূটনীতির শক্তিশালী দিকটি তুলে ধরে। তারা চাইছে আলোচনার টেবিলে নিজেদের স্বার্থ রক্ষা করতে। ইরান নিউক্লিয়ার চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার স্পষ্ট নিশ্চয়তা চাই। ইরানের পরমাণু সক্ষমতা বাড়ছে, তবে তারা দাবি করছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কূটনৈতিকভাবে ইরান শক্ত অবস্থানে আছে এবং যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে বাস্তব পদক্ষেপ দেখাতে।